কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে পাঠরত ছাত্রছাত্রীদের মেজর এবং মাইনর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী মে মাসের ফার্স্ট উইক থেকে। তো যেহেতু আর বেশি দিন নেই পরীক্ষার, ফলে তোমরা জোর কদমে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এটা আমার বিশ্বাস। তো তোমাদের সুবিধার্থে তোমাদের রেজাল্ট যাতে খুবই ভালো হয় সেদিকে লক্ষ্য রেখে আমি তোমাদের উপকারার্থে এখানে একটি সাজেশন বানিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সেরা কমনযোগ্য সাজেশন। তোমাদের কোর্স কোড নাম্বার তোমাদের জানা আছে BENGCC 101। সেই সিলেবাসের বা সেই কোর্সের মধ্যে কি রয়েছে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন মধ্যযুগ এবং বাংলা ভাষাতত্ত্ব প্রথম ভাগ। সেই সিলেবাসকে কেন্দ্র করে আমি কিছু প্রশ্ন, সাজেশন ভিত্তিক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা এই কয়েকদিনের মধ্যে সেই সমস্ত প্রশ্নগুলি আরও ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবে। আশা করছি এখান থেকে 90% কমন পাবে। তোমরা জানো যে তোমাদের বড় কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোর মান হচ্ছে 5 এবং 10। তো প্রথম পর্বে যে পর্ব রয়েছে প্রাচীন যুগ, সেই সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় বাংলা ভাষা, জাতি ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, সেখান থেকে আমি 3টি প্রশ্ন উল্লেখ করেছি, দেখে নাও। এক হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় বাংলা ভাষার সংক্ষিপ্ত পরিচয়। 2 হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি ও ইতিহাস তথা বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় বর্ণনা করো। 3 হচ্ছে বাংলা সাহিত্যের গোড়াপত্তর ও যুগবিভাগ সম্পর্কে একটি রেখাচিত্র সহযোগে নিবন্ধ লেখো। তারপর চর্যাপদ থেকে যেগুলো দিয়েছি দেখো, যে চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, সম্পাদনা, পুঁথি পরিচয়, নামকরণ, রচনাকাল, ভাষা, পদ ও পদকর্তা সম্পর্কে যা জানো তা খুব সংক্ষেপে ধারাবাহিকভাবে আলোচনা করো। এই বিষয়টি যদি তোমরা পড়ে রাখো তাহলে তোমাদের শর্ট কোশ্চেন যেগুলো আসবে সেগুলো তোমরা এখান থেকে উত্তর করতে পারবে। এছাড়া যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্যমূল্য নিরূপণ করো, আবার চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দ্বিতীয় পর্বে যেটা মধ্যযুগ, সেই মধ্যযুগ থেকে যেগুলি রয়েছে তা দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই চরিত্রটি আলোচনা করো অথবা বড়াই চরিত্র চিত্রণে বড়ু চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। 2 হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির আবিষ্কারকাল, প্রকাশকাল উল্লেখ করে কাব্যটির সমাজচিত্র আলোচনা করো। 3 নম্বর হচ্ছে মধ্যযুগের প্রথম কাব্য তথা বাংলা সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ কোনটি তার নির্দেশ করে সেই কাব্যের ঐতিহাসিক মূল্য বা গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা চরিত্র চিত্রণে বড়ু চণ্ডীদাসের যে অবদান তা আলোচনা করো অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা চরিত্রের যে বিবর্তন লক্ষ্য করা যায় তা কাব্য অবলম্বনে আলোচনা করো। এবার আমরা যে প্রশ্নগুলি উল্লেখ করব তা হচ্ছে অনুবাদ সাহিত্য থেকে। অনুবাদ সাহিত্য মানে বুঝতে পারছো রামায়ণ, মহাভারত, ভাগবত। এখান থেকে কী প্রশ্ন আসতে পারে দেখো, বাংলা ভাষায় রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদকের নাম কি? জন্ম ও কাব্য পরিচয় দিয়ে তার কাব্য প্রতিভা আলোচনা করো। দ্বিতীয়ত হচ্ছে বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক কবি কে ছিলেন? তার কাব্য ও কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। 3 হচ্ছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম এবং তার অনুদিত কাব্যের নাম নির্দেশ করে কেন তাকে শ্রেষ্ঠ অনুবাদক বলা হয় তা কাব্য অবলম্বনে আলোচনা করো। অথবা মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্বের পরিচয় দাও। 4 নম্বর হচ্ছে ভাগবত পুরাণের জনপ্রিয় অনুবাদকের নাম কি? তিনি মূলত ভাগবত পুরাণের কোন অংশ অনুবাদ করেন? তার রচিত শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির ওপর আরও কি নামে পরিচিত? তার কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কেন তিনি এই ধারার জনপ্রিয় অনুবাদক তা উল্লেখ করো। 5 নম্বর হচ্ছে গুণরাজ খা উপাধিটি কার? কে তাকে উপাধি দিয়েছিলেন? তার লেখা গ্রন্থের নাম কি? তার কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোকটি উল্লেখ করে তার কৃতিত্ব নিরূপণ করো। এবারে যে প্রশ্নগুলি উল্লেখ করব তা হচ্ছে বৈষ্ণব পদাবলী থেকে। সেই বৈষ্ণব পদাবলীর মধ্যে কারা রয়েছেন? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস।
তো প্রথম প্রশ্নটি হচ্ছে বিদ্যাপতির কবি পরিচয় ও গ্রন্থ পরিচয় সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির যৌক্তিকতা কতখানি, অথবা আমরা বাঙালির ধুতি চাদর পরাইয়া মিথিলার বড় পাগড়ি খুলিয়া ফেলিয়া তাহাকে আমাদের করিয়া লইয়াছি। বিদ্যাপতি সম্পর্কে সমালোচকের এই মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে পদাবলী সাহিত্যে প্রাক চৈতন্য যুগের একজন উল্লেখযোগ্য বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের অবদান আলোচনা করো, অথবা পদাবলীর চণ্ডীদাসের বিভিন্ন পর্যায়ের পদ অবলম্বনে বৈষ্ণব পদাবলী সাহিত্যে তার অবদান কতখানি তা লেখো। 4 নম্বর হচ্ছে আক্ষেপনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, এই পর্যায়ের পদ অবলম্বনে তার শ্রেষ্ঠত্ব বিচার করো, অথবা আক্ষেপনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, এই মন্তব্যটির যথার্থতা বিচার করো। 5 নম্বর হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের অবদান কতখানি তা আলোচনা করো, অথবা চৈতন্যোত্তর পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসকে শ্রেষ্ঠ পদকর্তা বলা হয় কেন, অথবা এভাবে প্রশ্নটা আসতে পারে যে বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবি সত্তার পরিচয় দাও। আরেকটি প্রশ্ন তা হচ্ছে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি কি, অভিসার পর্যায়ের পদগুলি অবলম্বনে তার কৃতিত্ব আলোচনা করো। আরেকটি প্রশ্ন চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস সম্পর্কে যা জানো লেখো। এবার যে দ্বিতীয় পর্বের আরেকটি অধ্যায় সেটা হচ্ছে শ্রী চৈতন্য জীবন বা জীবনী সাহিত্য। তার মধ্যে পড়ছে চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত। তো এখান থেকে 2টি প্রশ্ন উল্লেখ করেছি, তা হচ্ছে বাংলা ভাষায় প্রথম কে চৈতন্য জীবনী কাব্য রচনা করেন, তার কাব্যের নাম কি, কাব্যটির পূর্ব নাম কি ছিল, প্রথম চৈতন্য জীবনী হিসেবে কাব্যটির গুরুত্ব আলোচনা করো। 2 হচ্ছে বাংলা ভাষায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনীকারের নাম কি, কাব্যটির রচয়িতাকে, চৈতন্য জীবনী গ্রন্থের মধ্যে তার কাব্যটি কেন শ্রেষ্ঠ তা আলোচনা করো বুঝিয়ে দাও। অথবা কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্বগুলি উল্লেখ করো। পর্ব 3-এ কী রয়েছে দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ, মঙ্গল কাব্যের উদ্ভব ও বিবর্তন। এর মধ্যে কী রয়েছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল। এর মধ্যে যে প্রশ্নগুলি উল্লেখযোগ্য তা হচ্ছে মঙ্গল কাব্য কাকে বলে, কাব্যের এরূপ নামকরণের কারণ কি। 2 হচ্ছে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে মঙ্গল কাব্য সৃষ্টির সম্ভাব্য কারণগুলি নির্দেশ করো। 3 নম্বর হচ্ছে মনসামঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য নির্দেশ করে এই ধারায় উল্লেখযোগ্য কবি বিজয়গুপ্তের কাব্য পরিচয় দিয়ে তার কবি প্রতিভা আলোচনা করা, অথবা বিজয়গুপ্ত কোন অঞ্চলের কবি, তার কাব্যের নাম কি, তার কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোকটি উল্লেখ করে তার কৃতিত্ব আলোচনা করো। অথবা 4 নম্বর হচ্ছে প্রাক চৈতন্য ও চৈতন্যোত্তর যুগের মনসামঙ্গল কাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করে পূর্ববঙ্গের ধারার যে কোনো একজন কবির কাব্য ও কবি প্রতিভা আলোচনা করো। এখানে আমি অপশনে দিয়ে রেখেছি বিজয়গুপ্ত বা নারায়ণ দেব, যে কোনো একজনকে লিখতে বলা হতে পারে। তো তোমরা দুজনকেই পড়ে রাখবে, যে কোনো একজন আসতে পারে। 5 নম্বর হচ্ছে মনসামঙ্গল কাব্যের আড়বঙ্গের বা পশ্চিমবঙ্গের ধারার যে কোনো একজন কবির কাব্য ও কবি প্রতিভা সম্পর্কে যা জানো লেখো। এদের মধ্যে কে বিপ্রদাস পিপলাই এবং কেতকাদাস ক্ষেমানন্দ। 6 নম্বর হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে যে উপন্যাস লক্ষণ পরিলক্ষিত হয় তা কাব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা করে বুঝিয়ে দাও। এভাবে প্রশ্ন আসতে পারে। 7 নম্বর হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে, তার কাব্য কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর হচ্ছে কার কোন মঙ্গল কাব্যকে রাঢ়ীর জাতীয় কাব্য বলা হয় এবং কেন বলা হয় সেটা আলোচনা করো। 9 নম্বর কার কোন কাব্যকে কেন নতুন মঙ্গল কাব্য বলা হয় তার কাব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের বিশেষত্ব বা অভিনবত্ব কোথায় বা কোন জায়গায় সেগুলি আলোচনা করে উল্লেখ করো। তো এবারে ওই পর্বের আরেকটি অধ্যায় হচ্ছে মধ্যযুগের মুসলিম কবি ও কাব্য, 3য় পর্বের, সেটা হচ্ছে দৌলত কাজী ও সৈয়দ আলওয়াল। তো এখানে একটি প্রশ্ন আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে দৌলত কাজীর লোরচন্দ্রানী ও সতীময়না কাব্যের উৎস নির্দেশ করে কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। আর আরেকটি হচ্ছে শাক্ত পদাবলী রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য থেকে। তো আগমনী ও বিজয়া পর্যায়ের শাক্তপদ রচনার শ্রেষ্ঠ কবিকে, শাক্তপদ রচনায় তার কৃতিত্বের পরিচয় দাও। এছাড়াও 5 মার্কের জন্য যে প্রশ্নগুলি আসতে পারে 5 মার্কের টিকাস্বরূপ, তা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণচরিত্র, চৈতন্য পরিকর বা পার্শ্বদ, শ্রীকর নন্দী, দ্বিজ মাধব বা মাধবাচার্য। 5 নম্বর চৈতন্যমঙ্গল, রূপরাম চক্রবর্তী, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের অবদান। এরপর
পর্ব 4-এর যে ভাষাতত্ত্ব অংশ প্রথম ভাগ, সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখে নাও। যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা মধ্য ভারতীয় আর্য ভাষা বা নব্য ভারতীয় আর্য ভাষার ব্যাপ্তিকাল ও নিদর্শন উল্লেখ করে তার ভাষাতাত্ত্বিক অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বা লক্ষণগুলি আলোচনা করো। 2 নম্বর, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো, অথবা কোন মূল ভাষাবংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তা একটি রেখাচিত্র সহ আলোচনা করো। 3 নম্বর, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা তা যুক্তি সহ আলোচনা করো। 4 নম্বর, আদিমধ্য বা অন্ত মধ্য বাংলার সময়কাল ও নিদর্শন সহ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এভাবেও প্রশ্ন আসতে পারে। 5 নম্বর হচ্ছে আধুনিক বা নব্য বাংলার ব্যাপ্তিকাল ও নিদর্শন সহ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 6 নম্বর, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলির শ্রেণীবিন্যাস উল্লেখ করো। 7 নম্বর, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলার ব্যঞ্জনধ্বনিগুলির শ্রেণীবিন্যাস উল্লেখ করো। 8 নম্বর, বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে একটি যথাযথ রূপরেখা নির্দেশ করো। 9 নম্বর, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার অর্থাৎ আইপি এর মূল নীতিগুলি উল্লেখ করো, অথবা আইপি এর নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর, বাংলা শব্দে আইপিএতে কীভাবে লিপ্যান্তর হয় তার কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করো। তো এই ছিল বাংলা মেজর বিষয়ের একটি উল্লেখযোগ্য সেরা সাজেশান। তো এই প্রশ্নগুলি তোমরা ফলো করবে, পড়বে ভালো করে। এরপরে পরবর্তী ক্লাসে বা ভিডিওতে আমরা তোমাদেরকে সাজেশান তুলে ধরবো। তা হচ্ছে বিএ ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টারের যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো, যাদের বাংলা মাইনর রয়েছে, সেই মাইনরের কী ধরনের প্রশ্ন আসতে পারে, যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো তাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।